সাইড যেটা করার চেষ্টা করেছে, প্রত্যেকটাই তাদের ওই প্রসিজার ধারাবাহিকতায় একটা ট্রেডিশনাল ওয়েতে আমরা আসলে পাস করি। আমরা যেটা জেনে এসেছে আমরা আপনাকে পাস করব, আপনি আপনার পরে জেনারেশনকে পাস করবেন। ঠিক এইভাবেই শেখাটা আসলে জাগ্রত হয়। বাট এটা নির্দিষ্ট কোনো মানে কারিকুলাম নাই। কেউ ওটাকে সংকলন করেছে কিছু বই, সেই বই লিস্টগুলো পড়াই দিচ্ছে। আচ্ছা, এখানে একটু গুরুত্বপূর্ণ ব্যাপার। তবে তার আগের স্লাইড থেকে নিশ্চয়ই কারো কোনো প্রশ্ন নেই। আর আমি কি আরেকবার জিজ্ঞেস করতে পারি, আমাকে কি শোনা যাচ্ছে? কেউ একটু নক করবেন আমাকে? শোনা যাচ্ছে। হ্যালো? হ্যাঁ টিপু, শুনতে পাচ্ছি। থ্যাংক ইউ। তাহলে আমি বোঝানোর চেষ্টা করলাম যে বিতর্কটা হচ্ছে একটা পারসুইডিং খেলা বা পটানোর খেলা। এটা লজিকের খেলা না। দ্যার ইজ ডিফারেন্স বিটুইন দি লজিক এন্ড পটানোর স্টাইলে কথা বলা। আমরা যারা নোভিস বিতার্কিক, আমরা যারা ইন্টারমিডিয়েট লেভেলের বিতার্কিক, আমরা মনে করি যে লজিকটা ম্যাটার করে। দিন শেষে লজিক ম্যাটার্স করে, বাট লজিকটাকে আসলে আমার লেআউটটা ম্যাটার করে সবচেয়ে বেশি। কারণ একটা সার্টেন সময় গিয়ে আপনি একটা ভালো বক্তা হতে পারেন, একটা সার্টেন সময় গিয়ে আপনার লজিক্যাল সেন্সটা অনেক হাই হতে পারে। তাহলে সেই জায়গার মধ্যে আসলে একটা বিতর্ক কিভাবে নির্ধারিত হবে? এই কারণে আমরা সবসময় বেস্ট কেস সিনারিওতে আমরা চিন্তা করি যে বিতর্কটাকে আমরা কিভাবে ডিফাইন করতে পারি। তো যদি আমরা মনে করি যে বিতর্কটা একটা সাবজেক্টিভ ম্যাটার, একটা অ্যাডজুডিকেটর থেকে একটা অ্যাডজুডিকেটরের মধ্যে আসলে এটা পরিবর্তিত হয়। লাইক আমি টিপু হিসেবে যেভাবে দেখছি একটা ব্যাপারকে, আপনি হোস্ট হিসেবে সেভাবে নাও দেখতে পারেন। কারণ আপনার পড়াশোনাটা আলাদা থাকতে পারে, আপনার আর্থ সামাজিকতাটা অন্যরকম থাকতে পারে, আপনার সামাজিকীকরণের প্রসেসটা ভিন্ন রকম থাকতে পারে, আপনি একটা বিষয়কে অন্যভাবে চিন্তা করতে পারেন। তাহলে দিন শেষে একটা বক্তা যদি আপনার সেই থট প্রসেসটাকে মানে লাকিলি বলবো, কারণ তার সাথে কোনো পরিচয় নাই, সে হয়তো বা কথার ছলে এমন কোন কথা বলে ফেললো যেটা আপনার থট প্রসেসের সাথে মিলে গেল, তাই বলে তো সে আপার হ্যান্ড পেয়ে যাবে? সে তো নিজেকে এনগেজ করা হয়নি। তো এই জায়গাগুলো থেকে আসলে এই জায়গাগুলো একটা প্রবলেম হিসেবে রাইজ হতে শুরু করে বিতর্ক ইতিহাসে। তখন মানুষ দীর্ঘদিনের প্রচেষ্টায় এই ব্যাপারটাতে একমত হলো যে আমরা যদি দুটা প্যারামিটার ধরতে পারি, একটা হচ্ছে আমি যে জিনিসটা বললাম সেই জিনিসটা কতটুকু সত্য, এবং আমি যে জিনিসটা বললাম সেটা কতটুকু গুরুত্বপূর্ণ। এই দুটার ব্যাখ্যাটা আপনারা অভিদার বক্তব্য থেকে কিছু কিছু জায়গা পেয়েছেন যে কতটুকু গুরুত্ব হবে বিতর্কে, এটা আপনারা করার সময় বুঝতে পেরেছেন। আমরা যেটাকে বলি অ্যানালাইসিস ঠিক মতো ছিল না। আমাদের সবসময় বলা হয় যে তোমার তো অ্যানালাইসিস ঠিক নাই, তোমার তো লিঙ্কেজ ঠিক নাই। এই জিনিসগুলো আসলে কি? বা যে ডটের কথা বলছে বারবার হোস্ট, যে অনেক কিছু লজিক্যাল ডট গুলো থাকে না, এই জিনিসগুলো কি? এই জিনিসগুলো এই দুইটা জিনিসের মধ্যে আমরা আনতে পারি। সত্য জিনিসটা কি? সত্য জিনিসটা হচ্ছে আমি একটা জিনিসকে যেভাবে দেখি দেখতে পারেন, আপনি একটা জিনিসকে যেভাবে দেখতে পারেন সেটা হচ্ছে আপনার নিজস্ব পারসেপশন। কিন্তু নিশ্চয়ই আমাদের দুইজনের পারসেপশনের বাইরে একটা থার্ড পারসেপশন থাকে, যেটা সামগ্রিকতা। সেই সামগ্রিকতার প্রেক্ষিতে হয়তো একটা ব্যাপার, একটা ঘটনা, একটা কনসেপ্ট, একটা ধারণা, একটা নর্ম, এই প্রত্যেকটা টার্মগুলোর একটা আলাদা আলাদা না ডাইভার্সিফিকেশন বা বৈচিত্র্যময়তা থাকে। এবং আমরা বিশ্বাস করি যে বিতর্কে একটা মানুষের ওই পারসেপশনটুকুর মধ্যে একটা বৈষম্য তৈরি হয়। ব্যাপারটা কিরকম? আমি গপ থেকে একরকম ভাবে বলছি, অপ থেকে একরকম ভাবে বলছি, কিন্তু আমরা কখনো ওই জিনিসটার সত্যতা নির্ধারণের ক্ষেত্রে এক হতে পারবো না। অর্থাৎ আমাদের মধ্যে একটা ডিফারেন্স থাকবে। হয়তো এটা অ্যানালাইসিস কেন্দ্রিক হতে পারে, হয়তো এটা এক্সাম্পল কেন্দ্রিক হতে পারে, হয়তো এটা ফ্রেমিং কেন্দ্রিক হতে পারে, কিন্তু দিন শেষে হাউ মাচ ট্রু, এই ব্যাপারটাতে আমাদের দুজনের মধ্যে কোনো ইকুয়ালিটি আসবে না। যে কারণে আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমি কিছুর উপর দেখাবো যে একটা এভারেজ ইন্টেলিজেন্ট ভোটার কিভাবে কাজ করে। ওই মানুষটার প্রেক্ষিতে এই প্যারামিটারটা কি ওইখানে আমি আলোচনা করবো। তবে তার আগে আমরা এই জিনিসটা এতটুকু জেনে রাখি যে একটা প্যারামিটার হচ্ছে একটা জিনিস কতটুকু সত্য, দ্বিতীয় প্যারামিটার হচ্ছে এটা কতটুকু গুরুত্বপূর্ণ। এখন একটা গুরুত্বপূর্ণ কিন্তু এটা আপনার নিজের পারসেপশন অনুসারে হতে পারে, কিন্তু বিতর্ক তো একটা গেম, তাই না? যেমন ধরেন মেসিকে আমি অনেক ট্রেনিং প্রসিজিয়ার মধ্যে দিয়ে একটা ভালো ফুটবলার তৈরি করেছি, কিন্তু দিন শেষে সে যখন খেলতে যায় সে কিন্তু তার ট্রেনিং গুলোকে পুরোপুরি অ্যাপ্লাই করে না, বরঞ্চ ওই সময় খেলার সিনারিওটা কি জিনিস, ওই সময় আসলে কি ধরনের খেলাটা খেলতে হবে, একটা খেলতে হবে নাকি ডিফেন্ড করে খেলতে হবে, বিতর্ক সেরকম ব্যাপারগুলো আসে। এই যেগুলো আমি পরে আলোচনা আসবো যে বিতর্কের মোডগুলো কেমন হয়, এই জিনিসটা অনেক ক্ষেত্রে আমরা আলোচনা করি না, এই জিনিসটা আজকে আলোচনা করবো। তো এই গুরুত্বপূর্ণতা বা গুরুত্বটা নির্ধারিত হয় বিতর্কের চলমান অবস্থার প্রেক্ষিতে। চলমান অবস্থা কি হতে পারে? আমার আগের বক্তা কি বলেছে, আমার পরের বক্তা কি বলবে, কিংবা আমার জায়গা অনুসারে আসলে এখন গুরুত্বপূর্ণ জায়গাটা কোথায় শিফট হয়েছে, এখন আসলে কোন জায়গাটা তৈরি হয়েছে। কারণ আমরা জানি যে বিতর্কে কোনো একটা টপিকের উপর কথা শুরু হয়, তাই না? ওজি বলে, ওপিনিয়ন অপোজিশনস বলে, সিও বলে, সিজি বলে ইন কেস অফ বিপি, ইন কেস অফ এপি হচ্ছে আপনার প্রাইম মিনিস্টার বলে, লিডার অফ দ্য অপোজিশন বলে।
দিন শেষে প্রত্যেকটা কথার মধ্যে একটা করে হয় সংঘর্ষ হয় অথবা সংঘর্ষ হয় না। তো দিন শেষে আপনি যখন বলবেন কথাটা অ্যাজ এ স্পিকার, শুধুমাত্র প্রথম যদি অবস্থানে না থাকেন, অর্থাৎ ওপেনিং গভর্নমেন্টের প্রাইম মিনিস্টার হিসেবে নাই থাকেন, ওই স্পিকার রোলটা বাদে বাকি সব স্পিকার কিন্তু আপনার আগে থেকে কিছু বলার কথা থাকে, তাই না? ওই কথাটার প্রেক্ষিতেই বলাটা শিখতে হয় আমাদের। অর্থাৎ আমরা একটা মোশনকে হয়তো অনেক কিছু চিন্তা করতে পারি, কিন্তু আমি যখন আসলে ফ্লোরটা পাবো 7 মিনিটের জন্য, আমার আগে অনেকগুলো স্পিকার কথা বলতে পারে, একটা স্পিকার কথা বলতে পারে, তাহলে ওই পারসেপশনটাকে কিন্তু আমাকে এনগেজ করতে হবে এবং এনগেজ করে আমাকে দেখাইতে হবে ওই যে কথাগুলো আছে ওই কথাগুলোর প্রেক্ষিতে আমার বক্তব্যটার ইম্পর্টেন্সটা কতটুকু। আমি আপাতত এখন থিওরিটিক্যাল কপচাচ্ছি, এরপরে গিয়ে আমি হচ্ছে গিয়ে একদম অ্যানালাইসিস করে করে মোশন কেন্দ্রিক অ্যানালাইসিস করবো এবং সেই সাথে আমি একটা ওয়ার্ল্ড ক্লাস ভিডিওর ফার্স্ট একটা 7 মিনিটের ভিডিও দেখিয়ে সেই ভিডিওটাকে আমি অ্যানালাইসিস করে দেখাবো যে কিভাবে আসলে এই ধরনের থিওরিটিক্যাল গুলা ইমপ্লিমেন্ট হচ্ছে ওই স্পিচের মধ্যে। আপাতত এই দুটা জিনিস মনে রাখেন যে দুইটা মেট্রিকের উপর আসলে আমরা একটা মানুষকে কনভিন্স করতে পারি এবং এই মানুষটার ক্যারেক্টারাইজেশন আমি কিছুক্ষণ পর করব। সেটা হচ্ছে কতটুকু সত্য, কতটুকু গুরুত্বপূর্ণ, এবং সত্যটা নির্ধারিত হয় বক্তব্যের উপর, গুরুত্বটা নির্ধারিত হয় আমি যখন বলছি তার আগে কথাগুলো ঠিক কিভাবে সে দাঁড়িয়েছে, দুই পক্ষতে কথা বলছে কোন একটা ইস্যু কেন্দ্রিক। এই স্লাইড কি পর্যন্ত শোনা গেছে? এই স্লাইডে কি কারো কোনো প্রশ্ন আছে? শোনা কি গেছে আমার কথা? হ্যালো? হ্যাঁ শোনা যাচ্ছে। কারো হ্যাঁ শোনা গেছে। আচ্ছা ঠিক আছে, ওকে। এরপরে যে গুরুত্বপূর্ণ ব্যাপারটা আসবে সেটা হচ্ছে এই টার্মগুলো সম্পর্কে আমরা জানাবো। এই টার্মগুলো কি জিনিস? আমি মনে করি যে আপনারা সবাই মোটামুটি ইন্টারমিডিয়েট লেভেলের বিতার্কিক। এই টার্মগুলো একটা বেসিক জায়গা আমি আপনাদেরকে দেব এবং আপনাদেরকে যে ম্যাটেরিয়ালস গুলো আমি দিব সেই ম্যাটেরিয়ালস গুলো ধরলে শেখার তো অনেকগুলো ধাপ রয়েছে। নোভিসকে আমরা একভাবে শিখাই, আমরা ইন্টারমিডিয়েট লেভেলের ডিবেটারকে একভাবে শিখাই, অ্যাডভান্স লেভেলের ডিবেটারকে আরেকভাবে শিখতে হয়। তো আমি এই টার্মগুলো জাস্ট কি এই জিনিসটাকে একটু বোঝানোর চেষ্টা করি এবং পরবর্তী সময় যে ম্যাটারস গুলো ওই ম্যাটারস গুলোতে ভালনারেবিলিটি স্পেকট্রাম, অ্যামাউন্ট স্পেকট্রাম, হায়ারার্কি স্পেকট্রাম, অ্যানালাইসিস স্পেকট্রাম, লেন্স কাভারিং, এই জিনিসগুলো কি? ভালনারেবিলিটি স্পেকট্রাম কি? খুব সহজ একটা ব্যাপার, সেটা হচ্ছে প্রত্যেকটা মোশনে কিছু স্টেক হোল্ডার থাকে, মানে কোন একটা মোশন এমনি দেয় না, সে মোশনটাকে কোন একটা কারণে দেওয়া হয়। সে মোশনটাকে এই কারণে দেওয়া হয় যে দুইটা দল ওই জায়গার কিছু জায়গাগুলোকে বের করে আনবে, যে এই জায়গায় ইমোশনটা এই ধরনের স্টেক হোল্ডারগুলোর সাথে রিলেটেড বা সম্পর্কিত। ভালনারেবিলিটি বোঝায় যে আমি আসলে কতটা দুস্থ মানুষ। আপনি যদি আপনার কেসের মাধ্যমে এটা প্রদর্শন করতে পারেন যে আপনি যে কেসটা দিয়েছেন এই কেসটা সবচেয়ে বেশি ভালনারেবিলিটিকে নির্দেশ করে, সে কারণে আপনি বিতর্কটা জিতবেন। যেটার উদাহরণ কিছুক্ষণ একটা ফ্যামিনিস্টিক মোশন দেওয়া হয়েছে যে ফার্স্ট ওয়ার্ল্ডে করছে সবাই, তাই না? সবাই তো ফার্স্ট ওয়ার্ল্ডের ডিবেটটা করছে, কিন্তু সিও এসে একদম সেটা থার্ড ওয়ার্ল্ড থেকে ডিবেটটা করে ডিবেটটা নিয়ে গেছে, কারণ সে বোঝাতে সমর্থ হয়েছে ইমোশনটাতে আপনি ফার্স্ট ওয়ার্ল্ডটাও করতে পারেন, আপনি আজকে থার্ড ওয়ার্ল্ডটাও করতে পারেন। তা আমরা মনে করি ফার্স্ট ওয়ার্ল্ডের জন্য এই বিতর্কটা না, কারণ এই বিতর্কটা ফার্স্ট ওয়ার্ল্ড কেন্দ্রিক যে ধরনের ইস্যুগুলো, যে ধরনের টার্মগুলো, যে ধরনের কনসেপ্টগুলো আজকে বিতর্কে কন্ট্রিবিউট করছে, অবদান রাখছে, তার থেকে সবচেয়ে ভালো অবদান রাখে হচ্ছে তৃতীয় বিশ্বের নাগরিকগুলো। কারণ আমরা মনে করছি আজকের এই মোশনটা যদি পাস হয় তাহলে এই তৃতীয় বিশ্বের এই নাগরিকটা বা এই স্পেসিফিক গোষ্ঠীর মানুষগুলো আজকে যে ধরনের ভালনারেবল সিচুয়েশনের মধ্যে দিয়ে যাবে, সেই ভালনারেবিলিটি সিচুয়েশনের দায়ভারটা আসলে নেওয়া উচিত না। কখনো হয়তো বা সমর্থন করে বলবে, কখনো হয়তো এটাকে অপোজ করে বলবে, কিন্তু দিন শেষে আজকে এই দুস্থতার জায়গা থেকে এই প্রমাণের দায়ভারটা হচ্ছে আমাদের, যে কেন আজকে আমার কেসটা ভালনারেবিলিটি স্পেকট্রামে সবচেয়ে বেশি পরিমাণে অবদান রাখে। এক এক ফরম্যাটের ডিবেট এক একটা চায়। তো আপনার যেহেতু বিপি ডিবেট করছে, বিপি ডিবেট ইজ অল অ্যাবাউট দ্য ইমপ্যাক্ট লেভেল, হ্যাঁ, যে কতটুকু এটা ইমপ্যাক্ট ফেলছে, আপনি কতটুকু অবদান রাখতে পারছেন, অর্থাৎ সেই মানুষটা, যে মানুষটা অ্যাডজুডিকেটর, সেই অ্যাডজুডিকেটরকে আপনি কিভাবে কনভিন্স করলে, অর্থাৎ তাকে কিভাবে বোঝাতে সমর্থ হয়েছেন যে আজকে যে মানুষগুলোকে নিয়ে আমি কথা বলছি সেই মানুষটার পরিবেশটা কতটা বেশি ভয়াবহ হবে, সেই মানুষটাকে আজকে বাঁচাতে পারবে, সেই মানুষটার আজকে বাঁচার শেষ অবলম্বনটুকুকে আপনি ধ্বংস করছেন। এই প্রত্যেকটা জায়গা দিয়ে ওই এভারেজ মানুষটাকে ডাইভার্ট করা যায়। এই কারণে এটাকে বলা হয় ভালনারেবিলিটি স্পেকট্রাম। এমন স্পেকট্রাম, এমনও তো হতে পারে যে কোন একটা মোশনে আসলে একটা খারাপ কিছু করছে, সেটা আপনার অস্বীকার করার উপায় নাই যে এই মোশনটা যদি পাস হয় সেই মোশনটা হচ্ছে অনেক খারাপ কিছু করবে, হার্ম করবে। কিন্তু আপনি যদি দেখাতে পারেন যে ভাই হার্ম করতেছে 2টা মানুষের মধ্যে, কিন্তু এটা ভালো করতেছে 10টা মানুষের মধ্যে,
আপনি কিন্তু 8টা অতিরিক্ত মানুষের ভালোটা পেয়ে যাচ্ছেন, একটা 8টা মানুষের জন্য একটা ভালো পরিবেশ তৈরি করতে পারছেন। এই জায়গাতে কিন্তু আপনি এগিয়ে থাকেন। আমি দেখাবো মোশন টাইপের ক্ষেত্রে দেখাবো যে কি করে এই মোশনগুলো অ্যানালিসিস হয়। এখানে লয়ের কিছু থিওরি আসবে, যেমন আপনাদের লাইক ক্রিমিনাল কোর্টের কিছু তত্ত্ব আসবে, আপনাদের সিভিল কোর্টের কিছু তত্ত্ব আসবে, যে কিভাবে বিতর্কে এই ধরনের মোশনগুলো অ্যানালিসিস ক্ষেত্রে আমরা আসলে কনসিডার করি। তবে এতটুকু মনে রাখেন, পরিমাণের ভিত্তিতে আমরা আলোচনা করতে পারি যে আমার কেসটা এতগুলো মানুষকে ব্যাখ্যা করে, এতগুলো মানুষের জায়গা থেকে কথা বলে, তাহলে আমি আজকের কেসটা দিব। এটা এমন স্পেকট্রাম। হায়ারার্কি স্পেকট্রাম হচ্ছে, ধরেন একটা এডুকেশনাল সিস্টেম, একই তো এডুকেশনাল সিস্টেম, তাই না? বাংলাদেশে তো একটা কমন এডুকেশনাল সিস্টেমের কথা যদি আমি ধরি, মানে মাদ্রাসা বা এগুলা না, আপনি একটা কমন এডুকেশনাল সিস্টেমের কথা ধরেন, যেটা হচ্ছে মূলধারা এডুকেশন লাইক বাংলা মিডিয়াম। এখন আপনি দেখেন এই একই এডুকেশন সিস্টেমের মধ্যে আপনি ডিবেট করার মতো জায়গায় আগ্রহী হচ্ছেন, বাট আপনার থেকে যারা সুবিধা বঞ্চিত, পার্বত্য চট্টগ্রামের কোন একটা পাহাড়ে বাস করা মানুষ, সে জানে না বিতর্কটা। আমার কিন্তু এডুকেশনাল সিস্টেমটা একই রকম। তার মানে কি, এখানে অনেক হায়ারার্কি তৈরি হয়েছে না, হায়ারার্কি যে মানে ক্রমধারা, যে এই একই সিস্টেমের মধ্যে কিছু মানুষ এরকম ফাংশন করে, কিছু মানুষ এরকম ফাংশন করে, কিছু মানুষ অন্যরকম ভাবে ফাংশন করে। এই যে একটা ক্রমধারা, এই ক্রমধারাকে বলা হয় হচ্ছে হায়ারার্কি স্পেকট্রাম। আমাদের কেস ফরমেশনের সময় এই হায়ারার্কি স্পেকট্রামকেও মাথায় রাখতে হয়। আমি জাস্ট খালি টার্মগুলোকে লেআউট করে যাচ্ছি। অ্যানালাইসিস স্পেকট্রাম, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্পেকট্রাম, যেটা নির্ধারণ করে দেয় হয় অনেকগুলো এক্সপিরিয়েন্স ডিবেটারের মধ্যে কে জিতবে, নতুবা একটা এক্সপিরিয়েন্স ডিবেটার বনাম একটা নোভিস বিতার্কিক কিংবা একটা ইন্টারমিডিয়েট লেভেল একটা বিতার্কিক মধ্যে একটা ডিফারেন্স তৈরি করে দেয়, যে তারা কেন ইন্টারমিডিয়েট। এই অ্যানালাইসিস স্পেকট্রামটা নির্ভর করে আপনার পড়াশোনার উপর, প্রচুর পরিমাণে পার্সপেক্টিভ রাখার উপর। বিতর্কে আপনাকে প্রত্যেকটা জিনিস পড়ে থামায় ফেলতে হবে, ধুমায় ফেলতে হবে এমন কোনো কথা নাই, বরঞ্চ আপনি যেটা জানেন সেটাকে কিভাবে খাওয়াতে পারবেন, সেটাকে কিভাবে আসলে অ্যানালিসিস করতে পারবেন। এবং আপনি যদি কমিউনিজমের মতো একটা জিনিস নিয়ে কপচান, আপনার কপচানো শুনে যাতে একটা রিকশাওয়ালা বুঝতে পারে ভাই কমিউনিজম কি জিনিস। ব্যাপারটাকে যদি আমি একটু এক্সাম্পল দিয়ে বোঝাই, ধরেন আমি আপনাকে যদি বলি কম্পিউটারটা কি, আপনি হয়তো অনেক কিছু বলবেন, এটা একটা গণনাকারী যন্ত্র, এটা একটা ডিভাইস, এটা একটা ইলেকট্রিক ডিভাইস। কিন্তু আমি যদি আপনাকে বলি যে কম্পিউটার নামক কনসেপ্ট আপনি একটা কৃষককে বোঝান, যে কৃষক হয়তো বা ধান কাটে, তার কাছে মোবাইল ফোনও নাই, অ্যান্ড্রয়েডের মতো সেটও নেই, তাকে কম্পিউটার জিনিসটাকে সহজ ভাষায় বোঝান। আপনি যদি বলেন এটা একটা ইলেকট্রিক ডিভাইস, সে বুঝবে না। আপনি যদি বলেন টিভির মতো ডিভাইস, হয়তো কিছুটা বুঝবে, কিন্তু কম্পিউটারের মূল কনসেপ্টটা সে বুঝবে না। কিন্তু আপনি যদি তাকে এভাবে বোঝান যে এটা হচ্ছে একটা ম্যাজিক্যাল বাক্স বা জাদুর বাক্স, যেখানে ওয়ান বা এক শব্দটা যদি পাস করে বা তার মধ্য দিয়ে গমন করে, তাহলে সেই একটা দিন সে থেকে শূন্য হয়ে যায়। অর্থাৎ এটা এমন একটা জাদুর বাক্স যেটা এককে শূন্যতে পরিণত করে, শূন্যকে একে পরিণত করে। দিন শেষে এই সহজবোধ্য জায়গাটা কম্পিউটারের এসেন্সটাকেও ধরে রাখে, ওই কৃষকটাকেও বোঝায়। একটা এক্সপিরিয়েন্স ডিবেটার হচ্ছে সেই যে কিনা অ্যানালাইসিসটাকে এমন ভাবে দিতে শিখেছে, এমন ভাবে দেওয়ার সক্ষমতা নিজের মধ্যে নিয়েছে, যাতে করে একটা রিসালও তার কেসটা বুঝতে পারে। একটা নভিস বিতার্কিক হয়তো নিজের মনের মধ্যে অনেক কিছু বোঝাতে চায়, একটা ইন্টারমিডিয়েট লেভেলের বিতার্কিক প্রথম দিকের স্টেজে হয়তো নিজের মনের মধ্যে অনেক কিছু বোঝাতে চায়, যেটা আমিও পার হয়েছে। আমি অনেক কিছু বোঝাতে চাইতাম, বাট বিতর্কে আমি সেটা বোঝাতে পারতাম না, কিংবা বিতর্কে বোঝাতে গিয়ে 7 মিনিটের মধ্যে কোন একটা জিনিসের উপর বেশি ভার দিয়ে ফেলতাম, কোন একটা জিনিসের কম ভার দিতাম, ব্যালেন্স হতো না। এই অ্যানালাইসিস স্পেকট্রামের মধ্যে দিয়ে আপনাদের যেতে হবে। লেন্স কাভারিং, লেন্স কাভারিংটা কেন গুরুত্বপূর্ণ, শুধুমাত্র এটাকে আমি বলতে চাই যে ইটস ইম্পর্টেন্ট ফর দ্য বিপি ডিবেট, নট দি এপি ডিবেট। কারণটা হচ্ছে লেন্সটা খুব গুরুত্বপূর্ণ, কারণটা একটা মোশনে অনেকগুলো দৃষ্টিভঙ্গি থাকে। এক ফ্যামিনিস্টিক মোশনে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার ফ্যামিনিস্টরা হবে তা কিন্তু না। একটা এডুকেশনাল সিস্টেমের মোশনে যে সবচেয়ে বড় স্টেক হোল্ডার ছাত্রছাত্রী হবে তা কিন্তু না। একটা ইতিহাস ভিত্তিক মোশনে এই লেন্স গুলাকে আপনার জানতে হবে। অর্থাৎ একটা এক্সপিরিয়েন্স ডিবেটার ওই 15 মিনিটে অ্যাটলিস্ট 10টা থেকে 15টা লেন্সকে সে আইডেন্টিফাই করতে পারে, কিন্তু একটা নোভিস বিতার্কিক অথবা একটা ইন্টারমিডিয়েট বিতার্কিক সর্বোচ্চ 2 থেকে 3টা, সর্বোচ্চ 4টা হয়তো লেন্স কভার দিতে পারে। এই এক্সপেরিয়েন্সটাকে আপনাকে গ্যাদার করতে হবে, এবং আমি পরবর্তী সময় আলোচনা করবো এই এক্সপেরিয়েন্স গুলোকে কিভাবে গ্যাদার করা যেতে পারে। আমি জাস্ট এই টার্মগুলোকে সম্পর্কে ভুলে ফেললাম, যাতে পরবর্তী সময় যখন আমি এই শব্দগুলো চয়ন করবো,
যাতে করে আপনাদের বুঝতে না সুবিধা হয় যে এই ভালনারেবিলিটি হচ্ছে দুস্থতার পরিমাপে মানুষের অবস্থাটা কি তা নির্দেশ করে। অ্যামাউন্ট স্পেকট্রাম, পরিমাণটা কতটুকু, কতগুলো মানুষ একই শ্রেণীর, কতটুকু মানুষকে নিয়ে আমি কথা বুঝছি, আমার কেসটা কতটুকু মানুষকে আসলে কভার করছে। হায়ারার্কি স্পেকট্রাম, একই পলিসির মধ্যে যে বিভিন্ন রকমের ক্রমধারার মানুষ তৈরি হয়, এই মানুষগুলো কিভাবে ফাংশন করে। অ্যানালিসিস স্পেকট্রাম, আমি কত সহজ বোধ্য ভাষায় একটা কঠিন জিনিসকে চয়ন করতে পারছি। লেন্স কাভারিং, কতগুলো দৃষ্টিভঙ্গি আমি কাভার দিতে পারছি, এই দৃষ্টিভঙ্গিকে চট করে ভাবার মতো সক্ষমতা রাখাটা। আমার কথা কি শোনা যাচ্ছে? এই স্লাইডে কি কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন না থাকলে না বলেন। আর শোনা কি যাচ্ছে আমাকে? শোনা যাচ্ছে। আচ্ছা, ধন্যবাদ। প্রশ্ন বোধ হয় নাই, আমি 5 সেকেন্ড ওয়েট করছি, প্রশ্ন বোধ হয় নাই। আচ্ছা, গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আসবে এবার, সেটা হচ্ছে এতক্ষণ অনেক বেশি কপচাইলাম আমি একটা মানুষকে কি নেবে নাম নেবে। দ্য টার্ম, যেটাকে বলা হয় এভারেজ ইন্টেলিজেন্ট ভোটার, এভারেজ রেশনাল ভোটার, যেটা অভিদা তার অ্যাডজুডিকেশনের 4টা প্যারামিটার মধ্যে লাস্ট একটা প্যারামিটার দেখিয়ে গিয়েছিল যে ইম্পর্টেন্স, নিচে ছিল এভারেজ ইন্টেলিজেন্ট ভোটার। এই মানুষটা কি? ধরেন আমি যদি ফুটবল খেলায় খেলতে যাই, আমার লক্ষ্যটা থাকে হচ্ছে গোল দেওয়া। আমি যদি আজকে বাস্কেটবল খেলতে যাই, মাই গোল ইজ টু পুট দ্য বলস ইন দ্য বাস্কেট, ওই বাস্কেটে ফেলা। আমার লক্ষ্যটা যদি পড়াশোনা হয়, পড়াশোনায় ভালো করা। বিতর্ক আসলে তাহলে কি করতে যাই আমরা? আমরা যাকে নিয়ে খেলতে যাই সেই মানুষটাকে বলা হয় অ্যাডজুডিকেটর। কিন্তু এই টিপু যখন বিতর্ক করে সে টিপু থাকে, কিন্তু যখন সে অ্যাডজুডিকেশন করে সে তাকে ভুলেও টিপু রাখা যাবে না। কারণটা হচ্ছে টিপু নামক ব্যাপারটা অনেক বেশি ভ্যারি করে। কেন ভ্যারি করে? কারণটা হচ্ছে নার্গিস আপু একরকমের কনসেপ্ট আনবে একটা মোশনে, তারপর হচ্ছে বৈশাখ একরকমের একটা কনসেপ্ট আনবে মোশনে। কিন্তু দিন শেষে টিপু যদি টিপু থাকে তাহলে নার্গিস আপু আর বৈশাখের কথাগুলো ইকুয়ালি সে জাজ করতে পারবে না। এই কারণে বিতর্কে যে কনসেপ্টটাকে ইউজ করা হয় অ্যাডজুডিকেটর হিসেবে, তাকে বলা হয় হচ্ছে এভারেজ ইন্টেলিজেন্ট ভোটার। আমরা যদি বিতর্কে ভালো করতে যাই, আমাদের অ্যানালাইসিস, আমাদের স্ট্রাকচারটার স্বরূপটা কিরকম হবে, আমরা ঠিক কি করে বললে আমরা আজকে বিতর্কে খুব বেশি পরিমাণে একটা ভালো জায়গা দখল করতে পারবো, সেজন্য আমাদের যেটা বুঝতে হয় এভারেজ ইন্টেলিজেন্ট ভোটার কনসেপ্টটা। এই মানুষটাকে 3টা বৈশিষ্ট্য দিয়ে আমি জাজ করতে পারি। একটা বৈশিষ্ট্য হচ্ছে মেন্টাল এজ বা তার মনের বয়স, একটা বৈশিষ্ট্য হচ্ছে তার ক্যাপাবিলিটি বা চিন্তা করার সক্ষমতা, আরেকটা বৈশিষ্ট্য আমি দেখাবো যে নিউজ পেপার পড়ার একটা জায়গা আছে যেটা দিয়ে আমি ওকে ব্যাখ্যা করতে পারি। প্রথম জায়গাটা আসি, মেন্টাল এজ ব্যাপারটা কিরকম। ওর মেন্টাল বয়স হচ্ছে 10 বছরের একটা বাচ্চার মতো। 10 বছরের বাচ্চাটা আসলে কিভাবে ফাংশন করে, 10 বছরের বাচ্চার প্রবণতা, বোঝার প্রবণতার অংশটুকু হচ্ছে এই মানুষটার ক্যারেক্টারিস্টিক।